সব প্রযুক্তিতেই মানে সব ক্ষেত্রেই একই রকম মানে পার্সপেক্টিভটা আর কি, উদ্দেশ্যটা বা এটা যেটাই করি না কেন, আমরা যেটাই দেখাতে যাই না কেন, রাখতে হবে হচ্ছে কোন জিনিসটা ভালো মানে আমাদের জন্য উপকারী হবে বেশি, এই জাতীয় জিনিস। হ্যাঁ, তো একটা জিনিস আছে। কালকে হচ্ছে কত তারিখ? তোমাদের 21 তারিখ পরীক্ষা না? আজকে হচ্ছে 18 তারিখ গেল, কালকে 19, তাই না? জি স্যার। কালকে 19, তাহলে 20 তারিখ, তারপরে 21 তারিখ, 20 তারিখ তোমাদের কোনো পরীক্ষা নাই, শনিবার। শনিবার কোনো, ঠিক আছে, তাহলে 21 তারিখ পরীক্ষা, শনিবার দিন আমাদের তাহলে কিছু কাজ আছে আর কি। মানে আমি থাকতে পারবো কিনা সেটা চিন্তা করতেছিলাম আর কি, সেটা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, থাকতে পারলে থাকবো, থাকতে পারলে তো কিছু করার নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষার কিন্তু প্রশ্নের মধ্যে যে ধরনের কিছুটা জিনিস করা হয়, যেমন আমরা যেমন ওই যে আমাদের ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী প্রশ্ন করি তো, যে কনফার্ম কোনটা ই করো, ইলাস্ট্রেট, হ্যাঁ, কোনটাকে বলা হচ্ছে যে এরকম এরকম বিভিন্ন ভাবে করা হয় আর কি। তারপরে ভেরিফাই, এক্সপ্লেইন, হ্যাঁ, কম্পাইল। তো মোট কথা হচ্ছে তোমরা বিষয়টা বুঝে নিও আর কি। আমি তোমাদের ইসেতে কিন্তু ওই বিএলসি শেষের দিকে তোমার ফাইনাল এক্সাম প্রিপারেশন বলে একটা নোটও দিয়ে দিচ্ছি, যে 6-7টা পয়েন্ট 8টা পয়েন্ট দিয়ে রাখছি। ওই জিনিসগুলো একটু স্পেশালি পড়তে হবে আর কি, ঠিক আছে? পাইছো তোমরা এটা? বিএলসি জয়েন করছো সবাই? জি স্যার। বিএলসি জয়েন না করলে এখন জয়েন করে ফেলো। বিএলসি কিন্তু আরো দুইটা জিনিস আমাদের লাগবে। একটা হলো একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের আমি দিয়ে রাখছি, 25 তারিখের মধ্যে ওগুলো দিয়ে ফেলবা তোমরা একটু কষ্ট করে, ঠিক আছে? তো পারলে আরো আগে দিয়ে রাখো, আমি চেষ্টা করবো তোমাদের ঝামেলাগুলা তাড়াতাড়ি মিটাই দিয়ে যাইতে আর কি, কারণ আমার ঢাকার বাইরে, দেশের বাইরে যেতে হইতে পারে। তোমার তো আবার ডিগ্রি পাওয়ার ছেলে মেয়ে, তাই না? তোমাদের অনেকে ডিগ্রি শেষ হয়ে যাবে, তাই তো? তো অতএব আমাদের জিনিসটা করতে হবে, দাঁড়াও একটু ব্যস্ত থাকো। আচ্ছা, তো তোমাদের যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে সেগুলা একটু জাস্ট একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝে যাবে তোমরা, কারণ এখন তো আর ওই আগের মতোই নাই। তো আমাদের হচ্ছে সিনারিও টিনারিও কিছু দেওয়া থাকতে পারে বা কোনো রকমের দেওয়া থাকে, সেগুলো একটু পড়বা। যে আমরা জব সার্চ করার জন্য কাজ করি, অনেক সময় বিভিন্ন রকমের অনলাইন প্রফেশনাল সার্টিফিকেশন করি, তারপরে বিভিন্ন রকমের পোর্টফোলিও তৈরি করি, তো বিভিন্ন রকমের জিনিসে মানে রিক্রুটারদের সাথে মিট করি, তো আমাদের অনেক ধরনের এক্সপিরিয়েন্সেস হয়। এখন এর উপর বেস করে আমাদের অনেক ধরনের প্রশ্ন হচ্ছে আর কি, ঠিক আছে? তো আমরা পোর্টফোলিও নিয়ে প্রশ্ন করবো বলছিলাম, তাহলে পোর্টফোলিও নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে। তো প্রশ্নটা কি হতে পারে, যে পোর্টফোলিও কিভাবে সাজালে তোমার জবটা সুন্দর করে তোমার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বা তোমার একটা ভালো তোমার ক্যারিয়ার ড্রিম অনুযায়ী একটা তুমি জব করতে পারবা, ঠিক আছে? তার মানে হচ্ছে পোর্টফোলিও সাজাতে গেলে আমরা বিভিন্ন স্ট্রাকচারের কথা, ইসের কথা, এগুলো চিন্তা করে পোর্টফোলিও ব্যাপারটা চিন্তা করবো। মানে পোর্টফোলিও হচ্ছে আমাদের একটা আমাদের টপিক আর কি। হ্যাঁ, তাহলে পোর্টফোলিও নিয়ে তোমরা এখন করো, পার্সপেক্টিভ করে তো বুঝতে পারছো। কিন্তু পোর্টফোলিও শব্দের মানেটা হচ্ছে পোর্টফোলিও কিভাবে আমাদের কিভাবে ভালো জব পেতে সাহায্য করবে, এবং পোর্টফোলিও কিভাবে সাজালে আমরা ভালো জবটা নিশ্চিত করতে পারবো, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো তাহলে এখন সার্চ করো, বিভিন্ন জিনিস জায়গা থেকে দেখো, দেখে তুমি একটু তোমার মতো করে বানায় না প্রশ্নের উত্তর। তো সেটাই তো বেশি এক্সপেক্টেড আর কি। তো 1 নম্বর হচ্ছে আমাদের পোর্টফোলিও। 2 নম্বর হচ্ছে আমাদের ধরো আমরা যেমন বিভিন্ন 2 রকমের আমাদের এই যে বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজকর্ম করলাম না, তার মধ্যে 2 রকমের বিষয় আছে। এক হচ্ছে এমপ্লয়ারদের সাথে আমরা বিভিন্ন সময় যে জব ফেয়ার টেয়ার এগুলাতে মিট করেছি, এমপ্লয়ারদের সাথে জিনিসটা দেখাশোনা করেছি, হ্যাঁ। তো আমরা এইসব জায়গা থেকে যেসব মানে নলেজ টলেজ গ্যাদার করেছি আর কি, সেগুলোর উপর বেস করে তোমরা ধরো বিভিন্ন রকমের, হ্যাঁ, তোমরা করো যে কিভাবে তোমার এমপ্লয়াররা যেভাবে চায় সেই রকম একটা জিনিস চিন্তা করে আর কি। তোমরা বলবা যে তাহলে তুমি
এই জিনিসগুলা থেকে কিভাবে নিজেকে কনফিডেন্টলি একটা জবের জন্য প্রস্তুতি, তুমি কনফিডেন্ট কিভাবে হতে পারো, মানে তুমি এই জিনিসগুলো মিট করলে তো মানুষের মধ্যে কনফিডেন্স বাড়ে বা হয়। কেন তুমি এখান থেকে আসলে কি জানতে পারো এই যে তুমি মিটিং গুলা থেকে, এই জাতীয় এইগুলা থেকে তুমি কিভাবে জানতে পারো? মানে সরাসরি জব যারা প্রোভাইড করে, প্রোভাইডারদের সাথে, যেটা হলো জব ফেয়ারের মধ্যে আমরা যে জিনিসগুলো করি, বিভিন্ন ইন্টারভিউ যে জিনিসগুলো আমরা শিখি, সেখান থেকে প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করে এরকম একটা প্রশ্ন উত্তর দেওয়া আর কি, ঠিক আছে? তো এটা হলো আমাদের আরেকটা বিষয়। আবার এরকমই আরেকটা জিনিস আছে, যেমন হ্যাকাথন, কম্পিটিশন, সার্টিফিকেশন, তারপর অনেক কিছু। সার্টিফিকেশনটা আলাদা, হ্যাকাথন, কম্পিটিশন এগুলো আবার একরকমের, হ্যাঁ। কম্পিটিশন, তারপরে তোমার প্রোগ্রামিং কনটেস্ট, এই জিনিসগুলো তোমাকে কিভাবে ক্যারিয়ার বিল্ডিং এ হেল্প করে বা তোমার জব পেতে কিভাবে হেল্প করে বা তোমার এটা তো বোঝাই যাচ্ছে যে স্কিল বাড়াচ্ছে এই জিনিসগুলো আমাকে, এবং প্র্যাকটিক্যাল স্কিল বাড়াচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার কারণে আমার মতো কনফিডেন্সও বাড়তেছে। তো এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে সাজায় দিয়ে লিখতে হবে আর কি। তাহলে এটা হলো আরেকটা জিনিস। তাহলে আরেকটা বিষয় আছে এরকম, তাহলে তিনটা জিনিস আছে প্রায় কাছে এরকম কাছাকাছি। একটা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল জিনিস আর কি, যে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে তোমরা যেগুলা গ্যাদার করছো, যে বিভিন্ন রকম সার্টিফিকেশন, বিভিন্ন রকমের তোমার কোর্সেস, হ্যাঁ, কোর্সের পাশাপাশি তোমার আমরা যেটা বলি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মতন বা কো কারিকুলার কোর্সেস, হ্যাঁ। তো সেরকম জিনিসগুলো তোমাদের কি হবে, তাহলে এইটা হলো আরেকটা জিনিস, তাই না? তাহলে তিন রকমের জিনিস তাহলে এখানে গেল। এক হচ্ছে অনলাইন, অনলাইন বলতেছি বিভিন্ন রকমের এক্সট্রা, যেমন সাপোর্টিং কারিকুলার জিনিস যেগুলো সার্টিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেশন, তারপরে তোমার এই যে জিনিসগুলো কিভাবে হেল্প করে। আর এটা হচ্ছে তোমার ওই যে হ্যাকাথন ট্যাকাথন এগুলোতে পার্টিসিপেট করলে, কম্পিটিশনে পার্টিসিপেট করলে তোমার কিভাবে হেল্প করে। আর এটা হচ্ছে জব প্রোভাইডারদের সাথে মিট করার কারণে তুমি কি এক্সপিরিয়েন্স যাদের করছো সেগুলো তোমাদের কিভাবে হেল্প করে। তাহলে এখানে কিন্তু তিনটা প্রশ্ন, কিন্তু আলাদা আলাদা। দেখো তিনটা প্রশ্ন কিন্তু তিন রকমের, কিন্তু একটু ডিফারেন্স আছে। এক একটা ধরন, এক এক ধরনের প্র্যাকটিস এক এক ধরনের গুণাগুণ বাড়ায়। এই জায়গাটাতে গুরুত্ব দিবা আর কি। সবগুলো যেন একই রকম উত্তর না লাগে, সবগুলো যেন আলাদা আলাদা উত্তর লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এছাড়া তোমার আর কি কি জিনিস আছে, যেমন ধরো উম, আমরা বলি অনেক সময় যে বেন্টরদের সাথে থেকে, তারপরে তোমার ইয়েদের সাথে থেকে তোমরা কিভাবে নিজের স্কিল গ্যাদার করা বা এই করা, ঠিক আছে, আহ, উম, বাড়াতে পারো তোমরা। তোমার যেমন আমাদের ক্লাসে তো আমরা ক্লাস নিই টিচার হিসাবে, তাছাড়াও তো তোমাদের সুপারভাইজার বা অ্যাডভাইজার নিয়োগ করা থাকে, বিভিন্ন কাজের জন্য মেন্টর নিয়োগ করা থাকে বা এই করা থাকে। তো এই জিনিসটাকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো আর কি তোমার কোনো পার্টিকুলার ইসের জন্য। কারণ এখানে দেখো মেন্টরিং বলতে কিন্তু বোঝায় একটা পার্টিকুলার স্কিলে যখন তুমি বা পার্টিকুলার একটা কোনো একটা ইসের মধ্যে যখন তুমি আটকায় যাও, অথবা এই বিষয়টা নিয়ে যখন তুমি আগাতে থাকো, তখন বিভিন্ন রকমের ওয়াইড রেঞ্জের জিনিস আসা শুরু করে, মানে যেটা আমরা হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যেতে, মেন্টররা কিন্তু আমাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে দিতে পারে। মেন্টররা আমাদেরকে দিক নির্দেশনাটা সুন্দর করতে পারে, তুমি এই দিকটার উপরে ফোকাস বেশি দাও, ওই দিকটার উপরে ফোকাস বেশি দাও। আমরা ক্লাসে গিয়ে যেমন আমরা বলি, বা বিভিন্ন যখন একটা কোনো টিমকে যখন আমরা মেন্টরিং করি, তাই আমি আমার কথা বলতেছি, তখন আমরা বলি যে দেখো এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে তোমাদের স্টোরি টেলিং এর জায়গাটা সুন্দর করতে হবে, যেন মানুষ যেন বুঝতে পারে যে তোমার এটা থেকে উপকারটা কোথায় আসতেছে, উপকারের জায়গাটা তোমাকে হাইলাইট করতে হবে। হয়তো তার অনেক বড় কাজ করে ফেলতেছে, কিন্তু সেই কাজটার প্রতিফলটা সুন্দর করে দেখাচ্ছে না, আমরা ওই জিনিসটা ধরে দিই মেন্টররা যে এইটা তোমার করলে বেশি ভালো হবে। মানে মেন্টররা যেটা করে সেটা হচ্ছে মানুষের বিভিন্ন রকমের তোমার প্র্যাকটিক্যাল নিডের সঙ্গে ম্যাচ করে তোমাকে অনেক ধরনের পরামর্শ দিতে পারে যে তুমি এটা করো, এটা করো, সেটা করো, ঠিক আছে? তো এই জাতীয় জিনিসগুলো আর কি মেন্টরিং থাকলে বা এই থাকলে কি সুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেক থেকে ডিস্ট্রাকশনের থেকে আমরা বেঁচে যাই, এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে। বিদেশে একটা জিনিস আছে যেটা আমাদের দেশে নাই, সেটা হচ্ছে একাডেমিক অথবা কো কারিকুলার ক্ষেত্রে, একাডেমিকের ক্ষেত্রে কো কারিকুলার এর ক্ষেত্রেও তাদের কিন্তু কনসালটেন্ট পাওয়া যায়। আমি জানি না তোমরা জানো কিনা, সেটা হচ্ছে ধরো একজন একটা রিসার্চ করতেছে অনেক বড় কোনো বিষয়ের উপরে, কিন্তু ভালো সে রিসোর্সেস বা ভালো তার পাচ্ছে না, সে বই বা কোনো কিছু বা জিনিস পাচ্ছে না। তো ওই বিষয়ের উপরে কিন্তু এক্সপার্ট রিসার্চার বা এক্সপার্ট কনসালটেন্ট পাওয়া যায়। সেই কনসালটেন্ট তাদেরকে টাইম দিতে পারে, যে ঘন্টা প্রতি কনসালটেন্টকে অনেক টাকা দিতে হয় আর কি। তুমি তিনটা, দুইটা বা তিনটা সিটিং, অনেকটা মেডিকেল ডক্টরদের মতোই আর কি। বিশেষ করে যারা কিনা সাইকোলজিস্ট টাইপের ডক্টর আছে না, যে হ্যাঁ তুমি তার সাথে তিনটা সেশন করবা, প্রতি সেশনে তোমাকে $100 করে দিতে হবে। তো এরকম আর কি, যে কনসালটেন্ট পাওয়া যায় বিভিন্ন বিষয়ের উপরে। কনসালটেন্টরা
একজন এক এক বিষয়ের উপরে এক্সপার্ট, তখন সে বলে দেয় যে তুমি যদি এই বিষয়ের উপর রিসার্চ করতে চাও, এটা হচ্ছে আমাদের এখন টপ প্রায়োরিটি, এবং এই বিষয়ে হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কথা। মানে উনি হচ্ছে অনেকটা আমাদের মেন্টররা কিন্তু ওই রকমের জিনিস কিন্তু আসলে আছে। হ্যাঁ, তারা তোমাকে গাইডলাইন দিতে পারে, যদিও আমাদের এখানে কনসালটেন্ট মেন্টর বা ওই জিনিসটা এইভাবে আসে না, কিন্তু জিনিসটা খুব উপকার পাওয়া যায় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা জিনিস অনেক সময় আসে যে তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু জিনিস আসে। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট মধ্যে প্ল্যান করা, প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানিং কিভাবে করতে হয়। হ্যাঁ, বা তুমি যদি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা, তাতে জবের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে তোমার সবসময় কোনো না কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করতে হবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ গুলো তুমি কিভাবে ট্যাকেল করবা, বা বিভিন্ন রকমের আইটি জব গুলো তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এরকম একটা বিষয়। এটা খুব সোজা, উত্তর খুব সোজা। প্রজেক্ট ম্যানেজমেন্ট ধরে তুমি উত্তর দিতে পারো যে আমি সবসময় আমার যে কাজের যে রিকোয়ারমেন্ট আসবে, বা যে কোনো কিছু আমি জানি যে আমার এখানে প্রজেক্ট বা কোনো কিছু চলতে গেলে এখানে নির্দিষ্ট কিছু টার্গেট থাকবে, তারপরে কিছু চ্যালেঞ্জেস থাকবে, তারপরে কিছু রিসোর্সেস থাকবে, বাজেট থাকবে, এই জিনিসগুলো থাকবে আর কি। তো আমি প্রথমেই একটা প্ল্যান করে নিব। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে তোমার স্টেজ গুলো আছে সেগুলো প্রথমে আমি সুন্দর একটা প্ল্যান করে নিব, এবং প্ল্যানের মধ্যে বাজেট, রিকোয়ারমেন্ট, তারপরে আমার শিডিউল, সবগুলো জিনিস একসঙ্গে ইন্টিগ্রেট করে নিব। সেই অনুযায়ী আমি কাজ করতে থাকবো, মনিটরিং করে থাকবো এবং কন্ট্রোলিং করতে থাকবো। যখন যেটা সমস্যা হবে তখন সেটার জন্য পার্টিকুলার তোমার সলিউশনের জন্য পার্টিকুলার লোকজনকে অ্যাসাইন করে দিয়ে পার্টিকুলার কোনো স্পেশালিস্ট কোনো প্রয়োজন থাকলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এটা আগায় থাকবো। এটা হলো তোমার প্ল্যানিং অনুযায়ী, তোমার এক্সিকিউটিং অনুযায়ী রিস্ক টিস্ক থাকলে সেগুলো ম্যানেজ করা, তারপরে তোমার অন্যান্য জিনিস অনুযায়ী ডিপ্লয়মেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপ্লয়মেন্টে যাও। এই তো তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টেজেস আছে। প্ল্যানিং মানে ইনিশিয়ালাইজেশন আর কি, ইনিশিয়ালাইজেশন, তারপরে তুমি ধরতে পারো প্ল্যানিং, তারপরে এক্সিকিউশন, তারপর শেষ পর্যন্ত ডিপ্লয়মেন্ট। পরে আফটার ডিপ্লয়মেন্টের পরে কিছুই থাকে, যেমন মানে ক্লোজিং থাকে আর কি, এরকম কিছু জিনিস দিতে পারো। এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি এই ধরনের কিছু প্রশ্ন আসে। আর আরেকটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি তোমার এই যে আমাদের জব রিলেটেড ক্রিয়ার ক্ষেত্রে জব ফিল্ডের রিস্ক একটা খুব বড় বিষয়। প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো একটা দুইটা জিনিস আমি বলছিলাম যে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট শুধুমাত্র আমাদের ইসের জন্যই না, জব ক্ষেত্রেও কিন্তু জবের ক্ষেত্রেও রিস্ক ম্যানেজমেন্ট খুব দরকার হয়, বিশেষ করে আইটি ফিল্ডের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের রিস্কের কথা থাকতে পারে বা থাকতে পারে। তো তো তুমি এখন কিভাবে বিভিন্ন রকমের আম, যদি একটা ছোট সিনারির মতো করে দিয়ে পরে বলে যে তুমি তাহলে তোমার কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিস্ক যদি আসে সেগুলো তুমি কিভাবে মেনটেন করবা, বা রিস্ক গুলোকে কিভাবে ট্যাকেল করবা, বা রিস্ক গুলো কিভাবে হ্যান্ডেল করবা, এই জাতীয় জিনিসগুলো যদি থাকে তখন তার একটা উত্তর দেওয়া আর কি। তাহলে এইগুলাই মোটামুটি দেখো, আমি কিন্তু এগুলোর কথাই লিখছি তোমাদের প্রিপারেশনের মধ্যে, যে বিএলসি থেকে একটা প্রিপারেশনের মধ্যে 6-7টা পয়েন্ট দিচ্ছি। তার মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়টা বোধহয় খুব বেশি আসে না। প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টা এখানে যোগ করে নাও, ডেস্কের বিষয়টা যোগ করে নাও, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। তোমার এখন সবক্ষেত্রে কিন্তু একই রকম। জব পাওয়ার জন্য এটা করলে কোন কোন জিনিস কাজ করবে, এটা করলে কোন কোন জিনিস ভালো হবে। এখন তুমি সার্চ করে করে এখন তোমার উত্তরগুলো সুন্দর করে সাজায় নাও, যেহেতু এই নাম্বার গুলা দেখা যাবে 6-7 নাম্বার করে, একটু একটু বড় প্রশ্ন হবে। শুধু 6টা পয়েন্ট লিখে দিয়ে শেষ করে দিও না, তাহলে ভালো মার্কস আসবে না। তুমি দুইটা দুইটা স্টেজে এই উত্তরগুলো লেখার চেষ্টা করবে। তুমি প্রথমে একটা কন্টেস্ট দাঁড় করাবা। আমি ধরে নিচ্ছি যেহেতু এরকম একটা কেস আছে, যেহেতু এরকম এরকম বিষয় আছে, সুতরাং এখানে আমাদের এরকম কাজ করতে হতে পারে, এরকম এই জিনিসটা বর্তমানে এটা নাই, এটা আছে। তুমি একটা কন্টেস্টটাকে একটু সাজায় নাও, তুমি একটা বেস বানায় নাও, তারপরে তুমি উত্তর সেকেন্ড প্যারাগ্রাফে তুমি উত্তরে যাও। যেহেতু এরকম এরকম চিন্তা করে আমি দেখতেছি, তাহলে এখানে এই কাজটা করতে হবে। যেহেতু আমাদের কাস্টমারের সাথে সবসময় রিকোয়ারমেন্ট, ধরো রিস্কের কথা যদি আসে বা কোনো কিছু কথা আসে, কাস্টমারদের বিভিন্ন রকম কাস্টমারের সাথে আমাদের ডিল করতে হবে। তো নির্দিষ্ট কাস্টমার না, কাস্টমার কোনো কোনো কাস্টমার বেশি বেশি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারে। সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট চেঞ্জের জায়গাতে রিস্ক অনেক বেশি হয়ে যাবে। বারবার করে যদি আমার কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে, তাহলে তো আমি প্রজেক্ট শেষ করতে পারবো না সময় মতো। তো এইরকম করে তুমি কন্টেস্ট করে করে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে আমার একটা প্ল্যানিং থাকবে সুন্দর করে, যে কাস্টমারদের সাথে যে প্রথমে 10% প্লাস মাইনাস রিকোয়ারমেন্টের মধ্যে আমি থাকবো। প্রথমে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে তার 10% পর্যন্ত বেশি রিকোয়ারমেন্ট দিলেও আমি সেটা করে দিব, কিন্তু এর চেয়ে বেশি যদি হয় তখন আমরা নতুন করে আবার চার্জ করা লাগবে, বা সময় বেশি দেওয়া লাগবে, বা something। এরকম শর্ত টর্ত দিয়ে কাস্টমারদের সাথে প্রথমে ডিল করে নিতে হবে।
তো তারপরে আবার বিভিন্ন রকমের যদি সাপ্লায়ারদের বিষয় থাকে বা অন্যান্য বিষয় থাকে, তাহলে রিস্কেরও কিন্তু অনেক ধরনের থাকে, রিস্ক অ্যাভয়েড করা যায়, রিস্ক মিটিগেট করা যায়, এই জাতীয় জিনিসগুলোকে তুমি নিয়ে আসতে পারো কিছু কিছু জিনিসে। মোট কথা হচ্ছে আগে একটা কন্টেস্ট তৈরি করবা, ওটাতে তোমার 3 নাম্বার 3-4 নাম্বার যেন ওইখানে যাকে, এবং তারপরে আবার সেটার একটা কন্টেস্টের এগেনস্টে তুমি সুন্দর করে একটা প্ল্যান বা কোনো কিছু একটা উত্তর লেখার চেষ্টা করবা। তাহলে হচ্ছে তোমার টোটাল ওই যে কমপ্লিট অ্যান্সারটা কি আসলো। হ্যাঁ, এভাবে প্ল্যান করে কাজ করলে তোমার জিনিসটা সুন্দর হবে। আমার কথা কি শোনা যাবে? এতক্ষণ আমি কথা বললাম যে, হ্যালো, জি স্যার, শোনা গেছে। এখন আপনাদের প্রশ্ন শুনি। আমি একটা পরামর্শ দিই, তোমাদের এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা কয়েকজনকে দেখতেছি, যেমন সিয়াম, আমিনুল ইসলাম, তারপরে আম, এটাকে নূর নবী, ঠিক আছে, তারপরে সাদমান, এদের ছবিগুলো ঠিক আছে, তোমাদের কিন্তু এটা প্রোফাইল পিক, আর অন্যদের কিন্তু প্রোফাইল পিক গুলো সব ক্যাজুয়াল প্রোফাইল পিক, ক্যাজুয়াল না, তোমাদের একটু ফর্মাল একটা প্রোফাইল পিক থাকা দরকার, বিশেষ করে এখন আর কি। মানে এখন যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় জবের জন্য সেজন্যই করতে হচ্ছে, তোমাদের এই ছবিটা দেখতে সিরিয়াসনেস বা এগুলোর ক্ষেত্রে মানুষের একটু প্রশ্ন থাকবে। হ্যাঁ, তুমি অন্তত একটা তোমার ফর্মাল যে ইউনিভার্সিটি প্রোফাইল পিক, এটাকে একটা সুন্দর একটা ফর্মালিটি ইয়ের মধ্যে রাখার চেষ্টা করবে আর কি। আচ্ছা বলো, হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে শুনি। এটাও কিন্তু একটা 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 কোনো একটা প্রশ্নের উত্তর এটাও আসতে পারে, যে আমি আমার প্রোফাইলে অবশ্যই ফার্স্ট ইমেজটা ফর্মাল একটা সুন্দর ইমেজ তৈরি করার চেষ্টা করব। সেটা ফটোগ্রাফটা আমার সুন্দর হবে, আমার লেখার শব্দগুলো খুব রিচ একটা ভোকাবুলারি সাজেশন আমি বা তৈরি করব, এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকতে পারে প্রোফাইলের মধ্যে, কিন্তু তুমি ইচ্ছা করলে আনতে পারো, কেউ না করবে না কি। তো আমি যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন আমাদের এখন করা হচ্ছে, কোনো নির্দিষ্ট উত্তর নাই। হুম, যে কোনো উত্তরই এর উত্তর হইতে পারে, যে কোনো উত্তরই কারেক্ট হতে পারে। আপনাদের প্রশ্ন শুনি একটু, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন গুলো একটু করে দিন কষ্ট করে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন গুলো একটু করে দিন। আর অ্যাসাইনমেন্টটা করলে অনেকগুলো জিনিস আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিচ্ছি, কি করলে কি হবে, 4টা 5টা প্রশ্ন প্রশ্ন আছে, 4টা 5টা সেকশন আছে। অ্যাসাইনমেন্টটা আসলে 15 নাম্বারের, ওটা 30 নাম্বারের, প্রায় 2টা কুইজের সমান আছে। আমি যেহেতু কেটে কেটে করে একটু নাম্বার একটু কমানো আছে, নাম্বার আসলে এখানে অনেক বেশি, 2টা কুইজের সমান মার্কস ওখানে আছে, ঠিক আছে। আর ওইটা করলে দেখা যাবে যে আমাদের অনেক কিছু উত্তর তোমরা ইচ্ছেতেও লিখতে পারবো, ফাইনাল পরীক্ষাতেও লিখতে পারবো। তোমাদের কোনো প্রশ্ন প্লিজ? বেশি বড় হয়ে গেলে যেটা হয়, ছেলেমেয়েরা আর কোনো প্রশ্ন থাকে না। আর এখনো তো গুছাইতে পারি না, একটু গুছার পরে কোশ্চেন বের হবে। সর্বনাশ, দুদিন পরে পরীক্ষা, এখনো যদি গোছানো না হয়ে থাকে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এসব কথা বললে কেমনে হয়? বুঝছি টপিক গুলো, বাট আরেকটু স্যার দেখতে হবে। ঠিক আছে, গোছান তাহলে, আজকের দিন গোছান। কালকের দিনটাই তো সময়, তার পরশু দিন তো পরীক্ষা না? না, তারপরের দিন পরীক্ষা, তাই না? জি স্যার, 19, রবিবার 20, পরীক্ষা। রবিবারে পরীক্ষা, তাহলে এটা তো আগামীকাল রাতেও তোমরা আমাকে নক দিতে পারো, যে গসিলকে বলবা, রিফাতকে বলবা যে সেটা নক দিয়ে দেখি স্যার কি আছে। আমি তো এরকম 10-15 মিনিট তোমাদের প্রশ্ন উত্তর গুলো নিয়ে একটু কথা বলে দিলাম, ঠিক আছে। জি স্যার, ওইটাই ভালো হয়। স্যার, তাহলে খুবই ভালো হয়। এই প্রশ্নটাও তো করতে পারতেন একটু, স্যার আজকে একটু পড়াশোনা করি, কালকে যদি প্রশ্ন থাকে একটু উত্তর দিচ্ছেন, এত ভয় পান কেন আপনারা? তো স্যার কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় নাই, কারোর সাথে মিসবিহেভ করে নাই। এখন তো আমার ঘাড়ের উপর যদি কেউ না উঠে দেয় তাহলে। আচ্ছা।